আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমরা খাতুন, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চতুর্থ বর্ষের ছাত্র যারা তোমরা নতুন ফোর্থ ইয়ারে উঠেছ, তোমাদের নতুন প্যারাসাইটোলজির নতুন ক্লাস শুরু হলো। তো আমরা আজকে প্যারাসাইটোলজিতে যে সমস্ত সাধারণত প্রাণীদের মধ্যে অথবা উদ্ভিদ প্রাণীদের মধ্যে যে সব ধরনের সাধারণত সম্পর্ক বিদ্যমান, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমার বিষয় কোড 243109 আর সাবজেক্ট প্যারাসাইটোলজি। আমরা সাধারণত পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজিতে আমরা বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পরজীবী কাকে বলে, পোষক কাকে বলে, পরজীবীর সাথে পোষকের সম্পর্ক এবং পরজীবী এবং পোষক এই সাধারণত জীবদের মধ্যে পরজীবিতা ছাড়াও আরও যে ধরনের সম্পর্ক গড়ে ওঠে সেগুলো আমরা দেখব। তো আমরা দেখি সিম্বায়োসিস বা মিথজীবিতা। তো আমরা এখানে দেখছি যে সিম্বায়োসিস দুটি গ্রিক শব্দ সিম আর বায়ন থেকে গৃহীত। এখানে সিম অর্থ টুগেদার আর বায়ন অর্থ টু লিভ। সিম্বায়োসিসকে বাংলা পরিভাষায় সহবাসী জীবিতা বা মিথজীবিতা বলা হয়। তো মিথজীবিতা বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সাধারণত বিভিন্ন ধরনের লেনদেন বা আদান প্রদানের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তো মিথজীবিতাতে আমরা দেখে থাকি যে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহ অবস্থানের ফলে যখন একটি জীব অন্য জীবের উপরে সাধারণত খাদ্য, আশ্রয় প্রভৃতির জন্য নির্ভরশীল হয়ে থাকে এবং ওরা উভয়ই সাধারণত দেখা যায় যে উভয় উপকৃত হয় পরস্পরের কাছ থেকে, উভয় জীবই পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। এইরূপ সম্পর্ককে আমরা মিথজীবিতা বলে থাকি। এবং এখানে আমরা একটা কমন একটা উদাহরণ দেখি, যেমন হাইড্রার একটা প্রজাতি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জুক্লোরেলা নামক সবুজ শৈবালের মধ্যে একটা মিথজীবিতার সম্পর্ক আমরা দেখে থাকি। এখানে আমরা দেখে থাকি যে হাইড্রা তার অন্তত্বকের ভেতরে সাধারণত জুক্লোরেলাগুলাকে আশ্রয় দিয়ে থাকে এবং হাইড্রা সাধারণত ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডকে সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসাবে এই শৈবাল ব্যবহার করে থাকে এবং এর নাইট্রোজেন ঘটিত যে বজ্রগুলো আছে সেগুলোও শৈবাল তার নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে। ঠিক তেমনি হাইড্রাও সাধারণত দেখা যায় যে শৈবালের কাছ থেকে উপকৃত হচ্ছে। হাইড্রা শৈবালে সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদিত খাবারগুলোকে সে গ্রহণ করতে পারে এবং হাইড্রা সাধারণত শৈবালের মাধ্যমে তৈরি যে অক্সিজেনটা সাধারণত দেখা গেছে যে সেই অক্সিজেনটাকে সে ব্যবহার করে থাকে। আর এবং যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলা আছে সেগুলা সাধারণত সে শৈবালকে
প্রদান করে থাকে নিজের বর্জ্য পদার্থগুলো, এবং যে কার্বন ডাই অক্সাইডগুলো আছে সেগুলো শৈবালকে দিয়ে সে অক্সিজেন, শৈবালের উৎপাদিত অক্সিজেনকে গ্রহণ করে থাকে। এভাবে উভয় প্রাণী সাধারণত উভয়ের উপরে নির্ভরশীল এবং উভয় প্রাণীরাই যেখানে উপকৃত হচ্ছে। এই সম্পর্কটা একটা কমন মিথজীবিতার সম্পর্ক। আর পরজীবিতা শব্দটা আসলে পরজীবী বিদ্যাতে মেনলি আমরা বিভিন্ন ধরনের পরজীবী প্রাণী এবং তারা যে প্রাণীর উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তাকে আমরা পশু বলি, সেই প্রাণী নিয়ে আলোচনা করব। এবং আমাদের এই আলোচ্য সূচিতে আমরা দেখি যে যত ধরনেরই সম্পর্ক আছে অবশ্যই সেই সম্পর্কের সংজ্ঞাতে আমরা দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী বা জীব, দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে এই সম্পর্কটা হতে হবে, প্রজাতি অবশ্যই আলাদা হতে হবে। আমরা যদি বলি দুইটা জীব পরস্পরের উপরে নির্ভরশীল হয়ে জীবন যাপনের জন্য উপকৃত হচ্ছে, তো এইখানে একটা জীব অন্য জীবের উপরে উপকৃত হচ্ছে এবং অন্য জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে কিন্তু প্রপারলি আমাদের সংজ্ঞাটা হবে না। এখানে আমাদের অবশ্যই দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীবের কথা উল্লেখ করতে হবে। আমরা প্রাণীও বলবো না, কারণ এই সম্পর্কটা একটা প্রাণীর সাথে প্রাণীরও হতে পারে, একটা প্রাণীর সাথে একটা উদ্ভিদেরও হতে পারে। তো প্রপারলি সংজ্ঞাতে অবশ্যই দুইটা ভিন্ন প্রজাতি উল্লেখ করব এবং জীবের কথা আমরা উল্লেখ করব। তো আমরা দেখি এখানে পরজীবী শব্দ গ্রিক প্যারা এবং সাইটোস থেকে গৃহীত। এখানে প্যারা অর্থ রিসার্চ বা বিয়ন্ড এবং সাইটোস অর্থ ফুড। তো এইখানে পরজীবিতা প্যারাসাইটোলজি শব্দটা এখান থেকে এসেছে। পরজীবী সর্বদাই পোষকের কাছ থেকে আমরা দেখি খাদ্য ও আশ্রয় পেয়ে থাকে। পরজীবীরা অস্তিত্ব সুরক্ষা এবং বংশ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টি পোষক থেকে সংগ্রহ করে এবং কাজটি এমনভাবে করে যাতে একদিকে পোষকের সংখ্যা খুব বেশি পরিমাণ না হ্রাস না পায়, অন্যদিকে জীবনী শক্তি না হারিয়ে ফেলে। এখানে যদি পোষকের সংখ্যা অনেকাংশে কমে যায় তাহলে কিন্তু পরজীবী তার শেল্টার হারিয়ে ফেলবে। শেল্টার হারিয়ে ফেললে সেখান থেকে সে খাবারটাও গ্রহণ করতে পারবে না এবং সেটা তার জীবনের জন্য ঝুঁকি সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে সে তার নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলতে পারে। তো এই সব ব্যাপার পোষক আর পরজীবীর মধ্যে দেখা যায় যে পরজীবীতে পোষকে পরজীবী অবস্থানকালে এই সমস্ত ব্যাপার সাধারণত আমরা দেখে থাকি। তবে অনেক ক্ষেত্রে পরজীবীর সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পোষকের মৃত্যুর কারণ হয়ে থাকে। তো আমরা দেখি পরজীবিতার সংজ্ঞাতে আমরা দেখি যে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহ অবস্থানের ফলে যখন একটি জীব অন্য জীবের উপরে খাদ্য, আশ্রয় বিভিন্ন কারণে নির্ভরশীল হয়ে পড়ে এবং নিজে যে প্রাণীটা নির্ভরশীল হয়ে উপকৃত হচ্ছে তাকে আমরা পরজীবী বা প্যারাসাইট বলি, এবং যার উপরে নির্ভরশীল হয়ে নিজে উপকৃত হচ্ছে তাকে আমরা সাধারণত পোষক বা হোস্ট বলে থাকি। এবং পোষক ও পরজীবীর এই সম্পর্কটাকে আমরা সাধারণত পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে থাকি। এবং সাধারণত এই পরজীবী আমরা দেখে পরজীবিতার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সাধারণত বিভিন্ন ধরনের পরজীবী প্রাণী আছে। অন্তঃপরজীবী যারা পোষকের শরীরের ভেতরে অবস্থান করে, কিছু আছে বহিঃপরজীবী যারা শরীরের বিভিন্ন ত্বকে, চুলে, পশমে ইত্যাদি, ফুলকাতে, মাছের ক্ষেত্রে ইত্যাদি অঙ্গে অবস্থান করে, তাদেরকে বহিঃপরজীবী বলছি। এবং এই পরজীবী কিছু শরীরের অভ্যন্তরে, শরীরের বিভিন্ন অংশে অবস্থান করে, আমাদের আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গগুলো আছে সেখানে অবস্থান করে।
এবং পোষকের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। এবং বিভিন্ন ধরনের সাধারণত দেখা গেছে যে অল্প সময়ের জন্য কিছু পরজীবী বাস করে, বেশি সময়ের জন্য বাস করে ইত্যাদি নানা ধরনের সাধারণত পরজীবীর প্রকারভেদ আছে, যেটা আমরা পরে দেখব। এরপরে আমরা চলে আসি কমেন্সালিজমে। কমেন্সালিজমের আবিধানিক অর্থ সাধারণত দেখা যায় যে একই টেবিলে খাদ্য গ্রহণ। এই ক্ষেত্রে আমরা দেখি যে দুটি ভিন্ন প্রজাতির জীবের জীবন ধারণের ক্ষেত্রে একটি জীব অন্য জীবে বাস করলেও সাধারণত ক্ষতিগ্রস্ত বা লাভবান নাও হতে পারে, অথবা একটি প্রজাতি উপকৃত হয় অন্যটি না ক্ষতিগ্রস্ত বা উপকৃত হয়। এরূপ সহ অবস্থান ছাড়াও সাধারণত দেখা যায় যে উভয় প্রজাতির জীবগুলা জীবন ধারণ করতে পারে এবং বংশ বৃদ্ধি করতে সক্ষম। তো এই কমেন্সালিজমে আমরা সাধারণত কমেন্সালিজমের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে পাইলট ফিশ, নাউক্রেটস, ডাক্তার। সাধারণত এই মাছটা সাধারণত আমরা দেখি যে হাঙ্গরের দেহ সংলগ্ন হয়ে সে সাধারণত পরিভ্রমণ করে এবং হাঙ্গরের কার্কারিনাস লঙ্গিমিনাস সাধারণত এখানে পাইলট মাছ সাধারণত হাঙ্গর কার্কারিনাসের সাধারণত দেহ সংলগ্ন হয়ে সে সাধারণত দেখা যায় যে পরিভ্রমণ করছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে মাছটা সাধারণত নিরাপত্তা। এখানে সাধারণত দেখা যায় যে নিরাপদে মাছ পাইলট ফিশ চলতে পারে, কিন্তু হাঙ্গরের কোনো এখানে ক্ষতি হয় না। আরেকটা উদাহরণে আমরা দেখি যে এখানে আরেকটা হাঙ্গরের প্রজাতি আরেকটা এস্টিগোস্টোমা সাধারণত হাঙ্গর ফ্যাসিয়েটাম সাধারণত আরেক ধরনের ছোট মাছ সাধারণত একিনিস, নাউক্রেটস, সাকারফিশ ওকে সাধারণত আশ্রয় দেয়। এবং পার্টনার মিউচুয়ালিজম সাধারণত মিউচাস, এই ল্যাটিন শব্দ অর্থ হচ্ছে এক্সচেঞ্জ। এখানে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব সাধারণত পরস্পরের উপরে নির্ভরশীল হয়ে সাধারণত দেখা যায় যে দুজনই উপকৃত হচ্ছে। এটা দেখা গেছে যে কিং ক্রাব, রাজ কাঁকড়া সাধারণত সি অ্যানিমন সাধারণত নিডারিয়া পর্বের এই প্রাণীটাকে অ্যান্থোজোয়া ক্লাসের প্রাণীটাকে এরা ব্যবহার করে। সাধারণত এখানে এরা অবস্থান করে। সাধারণত এখানে আমরা দেখি যে কিছু ক্লাউনফিশ সাধারণত সি অ্যানিমনের শরীরের ভিতরেও অবস্থান করছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে এরা শেল্টার নিচ্ছে, সি অ্যানিমনে এদেরকে শেল্টার দিচ্ছে এবং এর পরিবর্তে এরা সাধারণত বিভিন্ন ক্ষতিকর প্রাণীর হাত থেকে সি অ্যানিমনকে রক্ষা করছে এবং মাঝে মাঝে খাবারেরও সাধারণত ব্যবস্থা করে থাকে। এবং আরও কিছু উদাহরণ আমরা দেখে থাকি যে উইপোকার সাথে কিছু আন্তরিক ফ্লাজেলেট আছে যারা উইপোকার অঞ্চলে অবস্থান করে এবং উইপোকা যে কাঠ জাতীয় খাবার খেয়ে থাকে সে খাবার হজম করার এনজাইম সাধারণত এরা নিশ্চিত করতে পারে না। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত দেখা যায় যে উইপোকার অঞ্চলে অবস্থান করে সেলুলোজ এনজাইম তৈরি করে এবং এই এনজাইমের সহায়তায় উইপোকা তার খাবারকে হজম করে থাকে। এভাবে দেখা যায় যে ব্যাকটেরিয়া শেল্টার পাচ্ছে এবং অবস্থান করছে, সে উইপোকাকে সাহায্য করছে। দুজনই এখানে উপকৃত হয়ে থাকে। এখানে কিছু মিউচুয়ালিজমের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন বিভিন্ন ধরনের টার্মাইট ও ব্যাকটেরিয়া
যেটা আগেই বললাম, তারপরে বিভিন্ন ধরনের কোরাল আর জুজেন থেলি, লিচ এবং কিছু ব্যাকটেরিয়া আছে যেটা সাধারণত যকৃতের মধ্যে অবস্থান করে যকৃতের সেই ব্লাডটাকে হজম করতে সাহায্য করে। এবং দেখা গেছে যে মানুষের শরীরেও কিছু ব্যাকটেরিয়া আছে যারা সাধারণত মানুষের অন্ত্রে অবস্থান করে এবং অন্ত্রে অবস্থান করে সাধারণত বিভিন্ন ধরনের ভিটামিন সংশ্লেষে সাহায্য করে থাকে। এরপরে আমরা চলে যাব আরেকটা বিশেষ ধরনের সম্পর্কে, যেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে সাধারণত এটা স্বতন্ত্র ধরনের সম্পর্ক গড়ে ওঠে। এখানে একটি প্রজাতির ওপর আশ্রয় আর পরিবহনের জন্য সাধারণত দেখা গেছে যে অন্য প্রজাতি নির্ভরশীল হয়ে থাকে। এখানে আমরা দেখি যে ফায়ার এই হলোথুরিয়ানের সাধারণত অভ্যন্তরে অবস্থান করে এবং এটা সাধারণত দেখা গেছে যে সাময়িকভাবে এরা এই ইকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের শরীরে অবস্থান করে হলোথুরিয়ান রেসপিরেটরি ট্রির অভ্যন্তরে এবং অথবা স্টারফিশে অবস্থান করে এবং সেটা শুধুমাত্র দেখা গেছে যে এই প্রাণীটার পরিবহনের জন্য এটা সাহায্য করে। এখানে ফরেস্ট শাব্দিক অর্থ হচ্ছে টু বিয়ার বা বহন। এইখানে দেখা গেছে যে এই প্রাণীটা সাধারণত ওই প্রাণীটার হলোথুরিয়ান্স সাধারণত ইকাইনোডার্মাটার একটা প্রাণী, তার সাধারণত রেসপিরেটরি ট্রি সাধারণত ক্লোয়াকাল রিজনে অবস্থিত এবং স্টারফিশেও কিছু কিছু স্টারফিশে এরা বাস করে এবং এই প্রাণীটাকে সাধারণত বহনের জন্য সাহায্য করে থাকে এই স্টারফিশ অথবা হলোথুরিয়ান এই প্রাণীগুলা। তো আমরা এর পরবর্তী সম্পর্কে যাব। এখানে আমরা বিভিন্ন ধরনের পরজীবীর প্রকারভেদ দেখব। আমরা দেখি প্রথমে যে ঐচ্ছিক পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী, সাধারণত দেখা গেছে যে এই দুইটা পরজীবী সাধারণত এই দুই ধরনের সাধারণত পরজীবী আমরা পরজীবী বিদ্যাতে আমরা যে সমস্ত পরজীবী প্রাণীদেরকে পড়ব, আমরা এই ধরনের পরজীবীদের প্রাণীদের সাথে আমরা বেশি পরিচিত হব।